90 দশকের শেষের দিকের কথা। কোনো এক শীতের সকাল, গ্রাম বাংলার শীত বলে কথা। কনকনে ঠান্ডায় গ্রাম বাংলা তখন কাঁপছে। এমনই এক সকালবেলা এলাকার সবচাইতে প্রভাবশালী আলী বাড়ির গফফর আলী কোদাল হাতে বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করতে লাগলেন। বড়লোক হলেও নিজের কাজ তিনি নিজে করেই অভ্যস্ত। হঠাৎ দেখেন একটা কালো গোখরা সাপ ফনা তুলে বসে আছে, কিন্তু গফফর আলীকে দেখে সাপটা পালিয়ে যেতে চাইল। গফফর আলী মনে হলো সাপটাকে মেরে ফেলা উচিত, কারণ আবার কোনো সময় এসে কার পায়ে ছবল মারে কে জানে। সাপটা দ্রুত গতিতে ঝোপের মধ্যে পালিয়ে যেতে চাইল, কিন্তু তখনও লেজের অংশটা গফফর আলীর সামনে দৃশ্যমান ছিল। সাপের লেজটা কোদাল দিয়ে কেটে দিতেই গফফর আলীর দুই পা সাথে সাথে অবশ হয়ে যায়। সে মাটিতে হোঁচট খেয়ে পড়ে। সাথে সাথেই তার বড় ছেলে বাপ্পি চিৎকার দিয়ে বলে, আব্বা তুমি এটা কি কাম করছো? বাপ্পির মা সাথে সাথে তার স্বামীর কাছে ছুটে যান। গিয়ে দেখেন তার স্বামীর কোমর থেকে পা অবধি নাড়াতে পারছেন না। বাপ্পি নিজের বাবার কাছে না গিয়ে সাপের কাছে যেতে ওর মা চিৎকার দিয়ে ওঠে। ওর মা ভয় পেয়ে যায়। খুব সামান্য সময় কি থেকে কি হয়ে গেল। বাপ্পি তার মাকে আশ্বস্ত করে, মাকে ভয় পেতে মানা করে। ঠিক তখন ওর বাবা বলে ওঠে, বাপরে নিচে তো শক্তি পাই না, সব অবশ অবশ লাগে। বাপ্পি তখন খুব অবাক করে দিয়ে ওর বাবাকে বলে, এটা ছিল জিনের পোলা, তুমি জিনের পোলার পায়ের অংশ কাইটা দিছো, সাথে সাথে জিনের অভিশাপ লাগছে তোমার উপরে। হঠাৎ চোখের সামনে সাপটা উধাও হয়ে গেল। পড়ে রইল কাটা লেজটুকু। বাপ্পির সাথে সাথে সেটাকে তুলে নিল। কিছুটা ধুলো লেগেছিল, সেটা ফু দিয়ে সরিয়ে একটা পরিষ্কার পলিথিনের ব্যাগে ভরে ফেলল। বাপ্পির বাবা তখনও বাড়ির উঠোনে পড়ে আছে। কাছে এসে বাপ্পি বলল, এটা কোনো ডাক্তার সারাইতে পারবো না আব্বা, আমি দেখি আমি করবার পারি। ওর বাবা আর মা এসব শুনে বেশ ভয় পেয়ে যায়। ছেলের মুখে হঠাৎ এসব কি কথা, আর এসব কি বা ঘটে যাচ্ছে সাত সকালে, তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। বাপ্পি আর ওর মা দুজনে মিলে গফফর আলীকে মাটি থেকে তুলে ঘরে নিয়ে যায়। গফফর আলীর চোখ দুটো ছলছল করছিল, সেটা দেখে তার স্ত্রী কান্না করে দেয়। বাপ্পি তখন ওনাদের পাশে বসে বলে, আব্বা ভয় পাইও না, এই অভিশাপ কাটানোর লাগা যা করণ লাগে আমি করব। বাপ্পির মা জিজ্ঞেস করে, বাপ তুই কেমনে জানলি এটা জিনের পোলার অভিশাপ? বাপ্পি বলল, মা মেলা কথা পরে কমনে, আগে ঝামেলা মিটাই এলই। এটা বলেই বাপ্পি বাড়ি থেকে বেরিয়ে গেল, হাতে সেই পলিথিনের ব্যাগ, তার মধ্যে সাপের লেজের কাটা অংশ। বাপ্পির গন্তব্য পোড়াবাড়ি গ্রাম। 10 গ্রাম পেরিয়ে মৃত হয়ে আসা কালী নদীর পাড়ে অবস্থিত একটা বট গাছের নিচ দিয়েই সেই পোড়াবাড়ি গ্রামের রাস্তা চলে গেছে। সেখানে বাস করেন এক বুড়ি, তাকে সবাই বুড়িমা বলেই সম্বোধন করেন। বুড়িমার বয়স 90 ঊর্ধ্ব। বাপ্পির আপন নানি এই বুড়িমা। এই বয়সেও সে নিজের কাজ নিজেই করে। পাশের বাড়ির একটা ছোট্ট মেয়ে মাঝে মধ্যে এসে সাহায্য করে যায় কেবল। বাপ্পি বহুবার চেয়েছে তার নানিকে নিজের কাছে রেখে দিতে, কিন্তু তিনি কিছুতে রাজি হননি। তিনি বলেন, তোর ও জায়গার পানি ভালো না, আমার সহ্য হয় না। বাপ্পি জানে এটা এড়িয়ে যাবার জন্য বলা, কারণ নিজের ভিটেমাটি ছেড়ে কেউ নাকি যেতে চায় না। সাইকেল চালিয়ে বুড়িমার কাছে পৌঁছাতে বাপ্পির দুপুর গড়িয়ে গেল। বুড়িমার বাড়িতে এসে বাপ্পি দেখে তার বুড়িমা দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন। তড়িঘড়ি করে সাইকেল থেকে নেমে বাপ্পি তার বুড়িমার দিকে অগ্রসর হয়। বুড়িমা বাপ্পিকে দেখে খুব খুশি হলেও বাপ্পির চঞ্চলতা তার মনের মধ্যে কিছুটা ভয় ধরিয়ে দেয়। বাপ্পি বলে, বুড়িমা আব্বা তো ইয়াসির জেনারে কোতাল দিয়ে কোপ দিছে। বুড়িমা চমকে ওঠে, বলে, বলিস কি, এটা কেমনে হইল? বাপ্পি পুরো ঘটনা খুলে বলে। তখন ও নানি কাটা লেজের অংশটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, চারুলতা অহন কি করব কে জানে, মানুষের ভালো করতে গিয়া যদি জিনের খারাপ হয় তাইলে কেমনে হইব। বাকি ঘটনা জানবার আগে আমাদের এখন একটু পেছনে ফিরে যাওয়া দরকার। বাপ্পির জন্মের পরপর ওর মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলে ওর নানি ওকে লালন পালন আরম্ভ করে। সেটা তখন থেকে আরও 24 বছর আগের কথা। ওর নানাও তখন বেঁচে ছিল। বাপ্পির বাবা ব্যস্ত ছিল তার শ্বশুরের সাথে ব্যবসা আর নিজের বউয়ের দেখভাল করতে। বাপ্পির বড় হওয়াটা একরকম ওর নানির সাথে। ওর নানি ওকে মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করেছে। বাপ্পির যখন কিছুটা বুঝ এলো, ও আবিষ্কার করলো ওর নানি প্রায় রাতেই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যেন চলে যায়। মাঝে মধ্যে ওর ঘুম ভেঙে পাশে নানিকে না পেলে কিছুটা অস্থির হয়ে যেত বাপ্পি। একদিন নানিকে জিজ্ঞেস করে, ও নানি কই গেছিলা তুমি? ওর নানি জিজ্ঞেস করে, তুমিও যাইবানি? বাপ্পি বেশ উদ্দীপ্ত কণ্ঠে বলে, হ নানি জামু। বাপ্পির বয়স তখন মাত্র 7 বছর। এর পরদিন রাতে তুমুল জ্যোৎস্নার আলোয় ওরা দুজন বের হয়। বাড়ির পাশে বয়ে গেছে কালী নদী। কালী নদীতে তখনও ছিল জোয়ার। নদীর পানিতে জ্যোৎস্নার হাসি যেন টলমল করছিল। বাপ্পির নানাদের একটা নৌকা ছিল। ওরা দুজন সেই নৌকায় উঠে বসে। বাপ্পির ষাটোর্ধ্ব নানি নিজেই বৈঠা হাতে নৌকা বাওয়া শুরু করে। ঝিরিঝিরি বাতাসে এমন জ্যোৎস্না রাতে এর আগেও বাপ্পি এই নৌকায় উঠেছে, তবে সেবার নদী পার হয়ে ওরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। এবার নৌকায় উঠে ও যেন পুরো প্রকৃতিটাকে উপভোগ করছিল। প্রায় মাঝ নদীতে আসতে বাপ্পি কিছুটা দূরে একটা শাপলা ফুল দেখতে পেল। নদীর মাঝখানে ওই একটাই শাপলা ফুল। সবচাইতে অবাক করা ব্যাপার এটাই যে সেই লাল শাপলা ফুল থেকে আলো বেরোচ্ছিল। সেটা দেখে বাপ্পি ওর নানির কাছে চলে আসে, বলে, নানি দেখছো ফুলটারে? নানি কিছুটা মুচকে হেসে বলে, চল তাইলে
ফুলটা দেখা আসি। বাপ্পি তো আরো খুশি হয়ে যায়। নৌকা ঠিক মাঝ নদীতে শাপলা ফুলের কাছে আসতেই ওর নানি কাকে যেন উদ্দেশ্য করে বলে, কিরে আজ মাঝ নদীতে কেন? বাপ্পি বেশ অবাক হয়। ওর নানি কার সাথে কথা বলছে? কেউ নেই তো এখানে। ছোট্ট বাপ্পিকে নিজের সন্তানের মতন ভালোবাসে বুড়িমা। ওকে তাই ভয় পাইয়ে দিতে মন চাইল না বুড়িমার। কিছুটা কৌশলী হয়ে বাপ্পিকে সে বলল, বাপ্পি এই শাপলা কথা কইবার পারে, তুমি কিছু জিগাইবা? ছোট্ট বাপ্পি চোখ দুটো বড় করে তাকায় তার নানির দিকে। নানি হাসে, বলে, তুই জিজ্ঞেস করে দেখ বাপ্পি, এই ফুলে তোর লগে কথা কইব। বাপ্পি বলে, এই শাপলা তুমি কিরাম আছো? শাপলা তখন বলে, আমি বেশ ভালো আছি, তুমি? বাপ্পি তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। একটা শাপলা তার সাথে কথা বলছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? বাপ্পি তখন বলে, আমিও ভালো, তুমি কথা কইবার পারো কেমনে? শাপলা তখন দুলতে দুলতে হাসতে থাকে। সে হাসি শুনে বাপ্পিও হেসে দেয়। এরপর ওর নানি বলে, এই শাপলা আমার সখী হয়। বাপ্পি বলে, আমারও সখী বানামো। ওর নানি হাসতে হাসতে বলে, তাইলে তো ভালো করে লেখাপড়া করন লাগবো। বাপ্পি বলে, আমি করবো। বাপ্পি শাপলাকে উদ্দেশ্য করে বলে, শাপলা তোমার নাম কি? শাপলা বলে, আমার নাম চারুলতা। ছোট্ট বাপ্পির মুখে হাসি লেগে আছে। নানি তখন বলে, আজ রাইতে ঝড় আসবো, বাড়ি ফিরতে হইব, আমরা আবার আরেকদিন আসবো। শাপলা ফুলের কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে আসে। আসবার পথে ওর নানি ওকে খুব করে বলে দেয়, বাপ্পি এই কথা কাউরে কইবা না শোনা, এইটা তোমার আর আমার গোপন কথা। বাপ্পি মেনে নেয়। সে তার নানির এই গোপন কথা কাউকে কখনো বলে না। বাড়ি ফিরে সে তার নানির কাছে হাজারো প্রশ্ন করতে থাকে। তার মধ্যে ছিল, সে এই কথা বলা শাপলা ফুলকে কি করে বন্ধু বানালো, সব শাপলা কথা বলতে পারে কিনা, ইত্যাদি ইত্যাদি। ওর নানি ওকে যা বলেছিল তার সারমর্মটি ঠিক এমনটা ছিল। বাপ্পির বুড়িমা বিয়ের আগ দিয়ে এই কালী নদীতে সাথীদের সাথে গোসল করত, সাঁতার কাটতে আসতো। তখন বয়স 11 কি 12। একদিন বিকেলবেলা হঠাৎ বৃষ্টি শুরু হলে ওর সাথে থাকা দুই সখী দ্রুত উঠে চলে যায়। ও নিজেও কুলের দিকে সাঁতার কাটছিল, কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারছিল না। ওর মনে ভয় ঢুকে যায়, কারণ জোয়ার তখন উল্টো দিকে বইছে। ছোট্ট শরীর পানির গতির বিপরীতে আগাতে পারছিল না। ও চিল্লাতে থাকে, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। হাল ছেড়ে দেয় বুড়িমা। ঠিক এমন সময় ও অনুভব করে কিছু একটা কিংবা কেউ একজন ওকে ধরে নিয়ে কুলের দিকে আগাচ্ছে। শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়ায় কুলের কাছে আসতেই ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাবার আগে ও একটা মহিলাকে দেখতে পায়। বুড়িমার যখন ঘুম ভাঙে সে নিজেকে তার ঘরের বিছানায় আবিষ্কার করে। পাশে তার মা চাচিরা বসে আছে। মায়ের চোখে তখনও কান্নার পানি। বুড়িমার জ্ঞান ফিরতে সে বুড়িমাকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই আর কোনোদিন একা একা নদীতে যাইবি না। বুড়িমাকে ফিরতে না দেখে তার মা নদীর ধারে এসে বুড়িমা নদীর ধারে একটা গাছের নিচে পড়ে আছে। বুড়িমার জ্ঞান ফিরতে মনে পড়ে যায় সেই মুখের কথা। এই ঘটনাকে কাউকেই কখনো বলবে না সে। একদিন আবার বান্ধবীদের সাথে পানিতে নেমে ডুব সাঁতার দিচ্ছিল। এমন সময় নদীর তলে বুড়িমা সেই পুরনো মুখটা দেখতে পায়। সাথে সাথে প্রচণ্ড ভয়ে বুড়িমা মাথা উঠিয়ে নেয়, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ও সাহস করে আরেকবার মাথা নিচে নামাতে কেউ একজন কানে কানে বলে, আমি এই নদী শাসন করি, আমার তোর মতন একটা বোন ছিল, মরে গেছে, তুই আমার বোন হবি? ছোট্ট বুড়িমা এবার প্রচণ্ড ভয় পেয়ে গেলে সেই কণ্ঠে আবার বলে, ভয় পাস নে বুড়ি, আমি তোর ক্ষতি করব না। বুড়িমা তখন সাহস করে পানির নিচে জিজ্ঞেস করে, তুমি কেডা? সেই কণ্ঠ তখন বলে, আমি চারুলতা, এই নদীর রানী আমি মানুষ না, আমি পানিতে থাকা জিন। আর ঠিক এরপর থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে বাপ্পির বুড়িমা আর চারুলতার মধ্যে। শর্ত একটা, বাড়ি কিংবা পরিবারের কাউকে এই কথা কোনোদিন কখনোই বলা যাবে না। একমাত্র যদি কাউকে চারুলতা তার নিজের কথা জানাতে বলে, তবেই বুড়িমা চারুলতার কথা জানাতে পারবে। বুড়িমার বিয়ে, সংসার, বেড়ে ওঠা, ধন সম্পদের মালিক হওয়া, বুড়িমার স্বামীর ব্যবসার উন্নতি সাধন, সবকিছুতেই এই চারুলতার ছোঁয়া ছিল। বুড়িমা কখনো নিজের থেকে চারুলতার কাছে কিছুই চায়নি। চারুলতা নিজে ভালোবেসে সবকিছু দিয়ে গেছে। বুড়িমা জিনদের অনেক গল্প শুনে থাকলেও জিনদের বাস্তব জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বুড়িমা জানতে পারে পানির তলেও আরেক জগৎ আছে, যেখানে কিনা এই জলজ জিনদের বাস। এদেরকে বলা হয় মাইয়ুন জাতি বা জলজ জাতি। আর এই অত্র এলাকার রাজত্ব এই চারুলতার হাতে। এক জীবনে বুড়িমা নিজের থেকে শুধু একটা জিনিসই চেয়েছিল চারুলতার কাছে, সেটা ছিল তার আপন মেয়ে তথা বাপ্পির মায়ের সুস্থতা। বাপ্পির মা নিজেও জানে না তার মৃত অবস্থা থেকে ফিরে আসার পেছনে জিন ডাক্তারদের কতখানি অবদান রয়েছে। বাপ্পির জন্ম হবার পরেই চারুলতা বলেছিল, বাপ্পির বয়স যে রাতে 7 পূর্ণ হবে, পঞ্জিকা মতে সে রাতের চাঁদ পূর্ণ আলো দেবে। আর সেদিন যদি মেঘের আনাগোনা না থাকে, তবেই চারুলতা বাপ্পির সাথে সাক্ষাৎ করবে। বাপ্পির সাথে চারুলতার দারুণ সম্পর্ক গড়ে ওঠে, নানি নাতির ভালোবাসার সম্পর্ক। বাপ্পির বয়স যখন 12, তখন তার বাবা নিজ গ্রামে বাড়ি করলে সেখানে স্থানান্তরিত হয়। বাপ্পির জন্য সেটা বেশ কষ্টের হলেও মেনে নিতে হয়। নিজ গ্রামে এসে ও হাই স্কুলে ভর্তি হয়। নতুন বন্ধু, নিজের গ্রাম, বাবার পক্ষের আত্মীয় স্বজন সবাই থাকলেও ওর মনটা পড়ে থাকতো ওর নানি আর নানার কাছে।
সে বছরই ওর নানা হঠাৎই এক সকালে আর ঘুম থেকে ওঠেনি। ওর নানি একরকম একা হয়ে গেলেও নিজের ভিটে মাটি ছেড়ে অন্য কোথাও যায়নি। বাপ্পি বৃহস্পতিবার স্কুল শেষ করে বই খাতা নিয়ে চলে যেত নানির কাছে, চারুলতার কাছে। এভাবে ভালোই চলছিল সবকিছু, কিন্তু দিনে দিনে কিছু জটিলতা শুরু হয় বাপ্পির বাবা মানে গফফার আলী আর তার আপন চাচাতো ভাইয়ের মধ্যে, জমিজমা সংক্রান্ত। গফফার আলী চাচাতো ভাইয়ের দাবি এটাই যে গফফার আলী বাড়ি করার সময় তার অংশের কিছু জমি ভোগ দখলে নিয়েছে। তার বিপরীতে গফফার আলীর কথা এটাই যে বাড়ি করার সময় তো তোদের সামনে বাড়ি করলাম, তখন তো কিছুই বললি না। এমনকি জমির দলিল আর কাগজ অনুযায়ী গফফার আলী কোনোভাবেই তার চাচাতো ভাইয়ের জমির সীমানা লঙ্ঘন করেননি। কিন্তু বাপ্পির এই চাচা মানে জিয়ারত আলীর একটাই কথা, বাপ্পি আর বাবা মিলে জালিয়াতি করেছে, তাকে ঠকিয়েছে। জিয়ারত আলী প্রচণ্ড ধূর্ত প্রকৃতির মানুষ, এটা এলাকার সবাই জানে। হঠাৎ একদিন বাপ্পি স্বপ্নে দেখে তার চারুলতা নানি তাকে ডাকছে, ডেকে ডেকে বলছে, বাপ্পি তোর বাবার সামনে কঠিন বিপদ। জিয়ারত আলী তোর বাবাকে হত্যা করার পরিকল্পনা আঁটছে। তোর বাবাকে মেরে ফেলে তোদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে সবকিছু ভোগ দখল করার পরিকল্পনা তার। মধ্যরাতে এমন স্বপ্ন দেখে বাপ্পির ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, কিন্তু নিশ্চিত হতে তাকে তো চারুলতার সাথে দেখা করতেই হবে। সকালে ঘুম থেকে উঠেই বাপ্পি সোজা পোড়াবাড়ি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। চারুলতা, বুড়িমা আর বাপ্পি মিলে অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে বাপ্পিদের বাড়ি পাহারা দেবে এক প্রহরী জিন, নাম তার ইয়াসির। বাপ্পি চলে আসার আগ দিয়ে চারুলতা কিছু তথ্য বাপ্পিকে জানিয়ে রাখে। প্রথমত, জলজ জিনেরা যেমন শাপলা মাছ কিংবা জলজ প্রাণীর রূপ ধারণ করতে বেশি পছন্দ করে, প্রহরী সৈন্য কিংবা ডাঙার জিনেরা গোখরা সাপের রূপ ধরতে বেশি পছন্দ করে। সুতরাং বাপ্পি যদি হঠাৎ কোনো সাপ দেখে তবে ভুলেও যেন আঘাত না করতে চায়। সম্ভব হলে এক গামলা গরুর বা ছাগলের দুধ দিতে পারলে জিন খুশি হবে। দ্বিতীয়ত, প্রহরী জিনেরা এক বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত থাকে, কিন্তু এই জাদু মানুষের বিপক্ষে অভিশাপ হিসেবে কাজ করে। সুতরাং ভুল করেও এই জিনকে যদি কেউ আঘাত করে থাকে তবে সে বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে। পরদিন ভোরবেলা আলো ফুটতেই বাপ্পির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে বালিশের কাছে একটা গোখরা সাপ ফনা তুলে বসে আছে। বাপ্পি প্রচণ্ড ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু অবাক হয় তার চিৎকার কোনো শব্দ শোনা যায়নি। সাথে সাথে মনে পড়ে চারুলতার কথা। বাপ্পি বুঝতে পারে এটা ইয়াসির। বাপ্পি সাথে সাথে উঠে এক গামলা দুধ এনে হাজির করে সাপরূপী ইয়াসিরের সামনে। সাপরূপী ইয়াসির তখন ফনা দুলিয়ে জানান দেয় ধন্যবাদ। আস্তে করে বাপ্পি জিজ্ঞেস করে যে চারুলতার মতন সেও কি অন্য বেশ ধারণ করে কথা বলতে পারে কিনা। সাথে সাথে গামলার সাদা দুধের ওপর লেখা ভেসে ওঠে, আমি ইয়াসির, পরিচিত হয়ে ভালো লাগলো, তবে আমি এই সাপের বেশে কথা বলতে পারি না। বাপ্পি বলল যে ও বেশ ভয় পেয়ে গিয়েছিল। এরপর কথায় কথায় বাপ্পি ও ইয়াসির জিন সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ইয়াসির জিন বাপ্পিকে বলে সে তাদের বাড়ির পাশে লিচু গাছে উঠে বসে থাকবে, কাউকে গাছে উঠতে যেন বারণ করে দেয়া হয়। সে এটাও বলে গাছে উঠে বসে থাকার কারণ সে গাছে উঠে বসে থাকলে একে তো নিরাপদে থাকবে, অন্যদিকে চারপাশে নজরও রাখতে পারবে। ইয়াসির জিনের সাথে ধীরে ধীরে বাপ্পির সখ্যতা গড়ে ওঠে। বাপ্পি জানতে পারে ইয়াসির জিন ডাঙার জিন হলেও কোনো এক কারণে ইয়াসির জিন ও তার দলবল জলজ রানী চারুলতার কাছে বন্দী। এই প্রহরী দলের সদস্য সংখ্যা আনুমানিক 2 লক্ষ। কোনো এক যুদ্ধে এই জিনেরা অন্য রাজ্যের এক জলজ জিনের রাজার কাছে হেরে গেলে সেই জলজ রাজা তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর তখনই চারুলতা তার রাজ্যের এক বিশাল অংশ ছেড়ে দিয়ে এই প্রহরী বা সৈন্য জিনদেরকে মুক্ত করে নিয়ে আসে। বাপ্পির প্রচণ্ড আগ্রহ ছিল এটা জানতে চাওয়ার যে মানুষ যদি ওদেরকে আঘাত করে তবে এই অভিশাপটা কিভাবে কাজ করে। ইয়াসিরের দেওয়া তথ্য অনুযায়ী ইয়াসিরদের পিতা ছিলেন জিনের সর্দার, এত শক্তিশালী সর্দার যে ভয়ঙ্কর ইফরিত জিনেরা পর্যন্ত তাকে সমীহ করে চলত। কিন্তু একদিন এই অবস্থার পরিবর্তন ঘটে। কিছু জিন আর মানুষ মিলে প্রহরী জিনদেরকে এক বিশেষ জাদু করে মেরে ফেলতে শুরু করে। অনেকটা ক্ষোভ থেকেই, কারণ প্রহরী জিনেরা নিজ শক্তি দ্বারা শয়তানি জাদুর প্রভাব কাটাতে সক্ষম, আর এতে করে কিছু শয়তান জিন ও মানুষের ক্ষতি হয়ে যাচ্ছিল। জিনদের স্বার্থ হাসিল করতে তারা এমন জাদু ও বিষক্রিয়ার ফাঁদ তৈরি করে যে প্রহরী জিনেরা একে একে হাজারে হাজারে মরে যেতে আরম্ভ করলো। যেহেতু প্রহরী জিনেরা জাদু কাটাতে সক্ষম, জাদুর বিপরীত জাদু করতে সক্ষম, অল্প কিছুদিনের মধ্যেই তারা এই সুরক্ষা বলয় সৃষ্টি করে ফেলে। যেখানে কোনো জিন যদি প্রহরী জিনদেরকে আঘাত করতে যায় সেক্ষেত্রে তারা পাথরে পরিণত হবে, অন্যদিকে মানুষদের ক্ষেত্রে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। বাপ্পি জিজ্ঞেস করেছিল তখন, তোমাদের পিতা তো শক্তিশালী সর্দার ছিল, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে কিভাবে? ইয়াসির বলেছিল শয়তানেরা একজোট বেঁধে সর্বপ্রথম নাকি ওদের সর্দার পিতাকেই হত্যা করেছিল জাদু আর ফাঁদ পেতে।
তারপর থেকে ওরা বেশ দুর্বল হয়ে পড়তে থাকে এবং পরে সর্বপ্রথম কোনো যুদ্ধে হেরে যায় এক জলজ রাজার কাছে। ইয়াসিরদের এখন কোনো সর্দার নেই। ইয়াসিরদের সকল নির্দেশনা আসে চারুলতার কাছ থেকে, কিন্তু বাপ্পিকে ইয়াসির কখনোই বলেনি চারুলতার আওতায় প্রহরী জিনেরা কেমন আছে কিংবা প্রহরী জিন হিসেবে তারা কতটা সম্মান পাচ্ছে। ইয়াসির কথা এড়িয়ে যেত। এর ঠিক কিছুদিন পরে গফফার আলীর সাথে এই দুর্ঘটনা ঘটে যায়। সেদিন ইয়াসির জিন মাটিতে বিচরণ করছিল। ইয়াসির জিনও বুঝতে পারেনি যে আচমকা এমন একটা ঘটনা ঘটে যাবে। পোড়াবাড়ি গ্রাম, সাপের কাটা লেজ হাতে বুড়িমা ভাবছে কি করা যায় এখন। সে বলল, বাপ্পি আমার লগে আয়। এই বলে বুড়িমা তার ঘরে প্রবেশ করলো। বাপ্পিও তাকে অনুসরণ করলো। বুড়িমার ঘরটা কিন্তু বেশ বড়। এই ঘরের এক কোনায় সবসময় একটা তোষক পাতা থাকে। বুড়িমা সেখানে নামাজ পড়ে, তাই এই তোষক কাউকে কোনোদিন স্পর্শ করতে দিত না বুড়িমা। এমনকি বাপ্পিও এই তোষক নিয়ে বুড়িমাকে কোনোদিন প্রশ্ন করেনি। কিন্তু তার বুড়িমা যখন তোষকে সরিয়ে অন্য দিকে চাপালো, তখনই বাপ্পি নিজের চোখ দুটোকেও যেন বিশ্বাস করতে পারছিল না, কারণ সেখান থেকে একটা সরু সিঁড়ি নিচে নেমে গিয়েছে। সেই সিঁড়ির কাছে আসতেই বাপ্পি দেখে নিচে তুমুল অন্ধকার। বাপ্পি তার বুড়িমাকে কিছু জিজ্ঞেস করতে যাবে, এমন সময় বুড়িমা আঙুল ঠোঁটের কাছে চেপে ধরে শব্দ করে মানা করে কিছু বলতে। বাপ্পি তার বুড়িমাকে অনুসরণ করে নিচে নামতে থাকে। বেশ খানিকটা নিচে নামার পরে পানির শব্দ শুনতে পাওয়া গেল। আরেকটু নিচে নামতে বুড়িমার হাতে ধরা হারিকেনের আলোয় বাপ্পি পানিতে দেখতে পেল। বুড়িমা তখন বাপ্পিকে জানালো যে চারুলতা যেন বুড়িমার সাথে নিয়মিত সাক্ষাৎ করতে পারে আর বুড়িমাকে কষ্ট করে নদীর কাছে যেতে না হয়, এই জন্যই চারুলতা এমন ব্যবস্থা করেছে। মাটির নিচে খনন করে নদীর পানি এই অবধি নিয়ে আসা হয়েছে। বুড়িমা সিঁড়িতে দাঁড়িয়েই পানিতে এক পা 3 বার ডুবাতেই চারুলতার আগমন। চারুলতা তখন জানায় সে সব কিছু জানতে পেরেছে এরই মধ্যে। বুড়িমা চারুলতাকে কাটা লেজের অংশ দেখাতে চারুলতা বলে, লেজের অংশ জোড়া লাগানোর কোনো উপায় নেই। ইয়াসিরের 2 পা নাকি কাটা পড়েছে, এর কোনো চিকিৎসা নেই। ঠিক তেমনই গফফার আলীরও আর কখনো নাকি সুস্থ হতে পারবে না। চারুলতার কাছ থেকে এসব জেনে বাপ্পির খুব মন খারাপ হয়। চারুলতা স্বল্পভাষী, এইটুকু জানিয়েই চারুলতা চলে যায়। বাপ্পির কেন জানি মনে হলো চারুলতা এত জটিল এই ব্যাপারটাকে তেমন একটা গুরুত্ব দিল না। বাপ্পির মন খারাপের ব্যাপারটা সে তার নিজের মধ্যে রাখলো, প্রকাশ করলো না। একটা চাপা কষ্ট ওর মধ্যে বয়ে যেতে লাগলো। একদিকে বাবার জন্য কষ্ট, অন্যদিকে ইয়াসিরের জন্য। এরপর থেকে শুরু হলো আসল ঘটনা। বুড়িমা বাপ্পিকে বিকেল হয়ে যাওয়ায় বাড়িতে ফিরতে মানা করলো, কারণ সাইকেল চালিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, সাথে এমন কড়া শীতে অনেক কষ্ট হবে। কিন্তু বাপ্পি নাছোড়বান্দা। বুড়িমার অনুরোধ উপেক্ষা করে সে বাড়ির পথে রওনা দিল। বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়তে শান্তিডাঙ্গা গ্রামে বাপ্পি সাইকেল থামায়। এখানে ছোট্ট একটা মসজিদ। তখনও গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছায়নি, কিন্তু এই মসজিদের চারপাশটা অনেক হারিকেনের আলোয় আলোকিত। সাইকেল থামিয়ে বাপ্পি অজু করে নেয়। অজু শেষে মসজিদে প্রবেশ করতে দেখে একটু আগেও ফাঁকা থাকা মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। আতরের সুগন্ধে চারপাশ ছেয়ে আছে। বাপ্পির এমন পরিবেশ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। এক কোনায় গিয়ে চুপচাপ বসে পড়ল। পরে জামাতে অন্য সকলের সাথে নামাজ পড়া শেষ করে চোখ বুজে মনে মনে আল্লাহর কাছে ইয়াসির ও তার বাবার জন্য দোয়া করতে লাগলো। আল্লাহই একমাত্র পারেন এই সমস্যার সমাধান করে দিতে। হঠাৎ চোখ খুলতে ওর বুকটা আতঙ্কে কেঁপে উঠল। দেখল 3 জন সাদা জব্বা পরিহিত লোক ওর সামনে বসে আছে। তারা বাপ্পিকে সালাম দিয়ে ভয় না পেতে অনুরোধ করলো। বলল তারা প্রহরী জিন আর এই মসজিদ তাদের তৈরি। বাপ্পি ভয় পেল, নিজেকে সামনে নিল। কথায় কথায় বাপ্পি যা জানতে পারলো সেটা তার কল্পনারও অতীত ছিল। চারুলতা এই প্রহরী জিনদেরকে একসময় অন্য রাজ্যের জিনের কাছ থেকে মুক্তি করেছিল, মূলত নিজের স্বার্থে। এখন দাস হিসেবে ব্যবহার করছে। যেহেতু জলজ জিনেরা ডাঙায় খুব বেশি শক্তি খাটাতে পারে না, আর এই কারণেই চারুলতা তাদেরকে উদ্ধার করে এবং নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছে। বিনিময়ে তারা অবহেলা ছাড়া কিচ্ছুই পাচ্ছে না। বাপ্পি তার ইয়াসির বন্ধুর কথা জিজ্ঞেস করলে তারা বলে ইয়াসির আর বেঁচে নেই। এই কথা শুনে বাপ্পি তার নিজের কানকে বিশ্বাস করতে পারে না। বাপ্পি সেখানে কান্না করে দেয়। সেই 3 প্রহরী জিনের একজন জানায়, মানুষের যেমন প্রচণ্ড রক্তক্ষরণ হলে মানুষ মারা যায়, তেমনি জিনেরাও তার ব্যতিক্রম নয়। বাপ্পির প্রচণ্ড মন খারাপ। বাপ্পি জানতে চায় এখন যে তারা এত কিছু বাপ্পির কাছে বলছে, চারুলতা যদি জানতে বা বুঝতে পারে এতে তাদের সমস্যা হতে পারে কিনা। তারা তখন বলে মসজিদ থেকে কোনো শয়তান বা অন্য কোনো জিন খবর পাচার করতে পারবে না, আর আমরা প্রহরী জিন, জাদুকর জিনেরাও আমাদেরকে ভয় পায়। মাঝখানে বসা একটু বৃদ্ধ দেখতে জিনটা বাপ্পিকে জানায়, যেহেতু আমরা রানী চারুলতার জিম্মায় আছি, স্বাধীনভাবে কিছুই করতে পারছি না। আপনার কাছে আমাদের ছোট্ট কিছু দাবি আছে, যদি পূরণ করে দিতে পারেন তবে আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব এবং আপনার বাবার উপরের অভিশাপটাও কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বাপ্পি জিনদের কাছে জানতে চায় কিভাবে সে তাদের সাহায্য করতে পারবে। সেই বৃদ্ধ জিন তখন বলে,
আপনার বাবার অনেক ধন সম্পত্তি ও জমিজমা। শুধু তাই নয়, আপনার বাবার কাছে এমন একটা বস্তু আছে যা কিনা সে তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে পেয়েছে, মানে আপনার নানার কাছ থেকে। বাপ্পির প্রচণ্ড কৌতূহলী হয়ে ওঠে, জানতে চায় কি সেই জিনিস। তিনি বলেন একটা জাদুর কলস, আর এটার মালিক ছিল আপনার নানার পিতা। আপনার নানার পিতা ছিলেন খুব বড় নামকরা কবিরাজ, ইউসুফ কবিরাজ। চারুলতার জলজ জিন বাচ্চারা অনেক আগে যখন প্রচণ্ড উৎপাত শুরু করে, মানুষের ক্ষতি করতে থাকে, নদীর পানি কমিয়ে কিংবা মাছ সাবার করে দিয়ে, তখন তিনি কয়েক লক্ষ জলজ জিনকে এক পিতলের কলসিতে বন্দি করে ফেলেন। ব্যাস, এরপরে চারুলতা বেশ দুর্বল হয়ে পড়ে, বুঝে উঠতে পারে না সে কি করবে। কিন্তু আপনার বুড়িমাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তখন বুড়িমার সাথে বন্ধুত্ব তৈরি করে। চারুলতার কারসাজিতেই একসময় আপনার নানি, বুড়িমা আর আপনার নানার বিয়ে হয়। উদ্দেশ্য একটাই, বুড়িমার সাথে এই সম্পর্কের সুবাদে বুড়িমাকে দিয়ে যদি সেই কলস উদ্ধার করা যায়। কিন্তু বুড়িমাকে দিয়ে চারুলতার মনের আশা পূর্ণ হয় না। বাপ্পি তখন প্রশ্ন করে প্রহরী জিনকে। প্রশ্নটা এমন যে জিনেরা চাইলেই কি পারতো না লুকায়িত কলসি গোপনে এসে চুরি করে নিয়ে যেতে? প্রহরী জিন হাসেন, বলেন, আপনারা হয়তো ভাবেন জিনেরা চাইলেই সব পারে, কিন্তু তা নয়। কারণ ওই কলসিকে আপনার নানার পিতা শুধু লুকিয়ে রাখেননি, বিশেষ এক জাদু করেও রেখেছেন, যেন কোনো জিন এসে এটাকে চুরি করে না নিয়ে যেতে পারে। আর এখানেই আসছে আপনার ও আমাদের প্রয়োজনীয়তা। বাপ্পি তখন একটু নড়েচড়ে বসল। চারুলতার বন্ধুত্ব আর ভালোবাসায় এত প্রতারণা আজ এই প্রহরী জিনদের সাথে দেখা না হলে সে কিছুই জানতে পারত না। এজন্যই কথায় আছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রহরী জিন বললেন, আপনার নানার বাবা এই কলসি আপনার নানার কাছে হস্তান্তর করলেও আপনার নানা আপনার পিতার কাছে হস্তান্তর করেন, কারণ আপনি জানেন যে আপনার নানা আর আপনার বাবার মধ্যে সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ ছিল। সে তার আপন সন্তানদের থেকেও হয়তো আপনার বাবা গফফার আলীকে বেশি বিশ্বাস করত। চারুলতা সেটা বুঝতে পেরেই আপনার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে থাকে। উদ্দেশ্য একটাই, যদি আপনার মাধ্যমে কলসিটা হাত করা যায়। কিন্তু যখন চারুলতা আমাদের কথা জানতে পারল যে আমরা তারই এক প্রতিপক্ষ জলজ জিনের হাতে বন্দী হয়ে আছি এবং আমরা নানান রকমের জাদু কাটাতে পারদর্শী, তখনই সে আমাদেরকে তার আওতাধীন করে ফেলল। কারণ ওই কলসি তো বিশেষ জাদু দ্বারা সুরক্ষিত, আর এক আমরাই পারি সেই সুরক্ষা ভেঙে ফেলতে এবং কলসি চুরি করে এনে চারুলতার কাছে পৌঁছে দিতে। কিন্তু মজার কথা কি জানেন? এর জন্য প্রয়োজন আপনার বাড়িতে যাতায়াতের অনুমতি, আর সেই অনুমতি দিয়েছেন আপনি নিজে। কারণ আপনার কিংবা আপনার পরিবারের অনুমতি ছাড়া আমরা প্রহরী জিনেরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারতাম না। আর এই অনুমতি দেয়া হয় ইয়াসির জিনকে। বাপ্পি খুব অবাক হয় এমন কথায়। সেটা বুঝতে পেরেই প্রহরী জিন বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, হ্যাঁ, আপনি খুব অবাক হচ্ছেন এটা ভেবে যে আপনি কখন ইয়াসিরকে অনুমতি দিলেন। চারুলতা যখন আপনাকে ইয়াসিরের কথা বলেছিল, আপনি মেনে নিয়েছিলেন ব্যাপারটাকে, আর এর মাধ্যমেই আপনি ইয়াসিরকে অনুমতি দিয়ে দেন। এখন যেটা বলবো সেটা শুনলে তো আপনি আরও বেশি কষ্ট পাবেন। বাপ্পি জানতে চাইলে প্রহরী জিন বলে, আপনার চাচাকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখেন এবং চারুলতা আপনাকে যে তথ্য জানায় সেটা সম্পূর্ণ মিথ্যে ছিল। মূলত এই ঘটনা সাজানো হয়েছিলই আপনার বাড়িতে ইয়াসিরকে ঢোকার সুযোগ করে দিতে। ইয়াসিরের কাজ এটাই ছিল, সে তন্ন তন্ন করে বাড়িতে কলসিটাকে খুঁজে বেড়াবে। কিন্তু আপনার বাবা গফফার আলী চারুলতার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন আপাতত। বাপ্পি প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে। এমন প্রতারণা সে মেনে নিতে পারে না। সে জিজ্ঞেস করে, এখন আমি কেমনে আপনাকে সাহায্য করবার পারি? প্রহরী জিন বলেন, চারুলতার সাথে আমাদের চুক্তি হয়ে আছে। আমরা যদি এই কলসি তাকে উদ্ধার করে এনে দিতে পারি তবেই সে আমাদেরকে এই দাসত্ব থেকে মুক্তি দেবে। এখন আপনি আপনার তরফ থেকে যদি এই কলসি খুঁজে দিতে পারেন তবেই আমরা সামনে এগোতে পারবো। আপনি কলসি খুঁজে দিলে আমরা চারুলতাকে দিয়ে দেব ঠিকই, কিন্তু মুক্তি পাবার পরেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা এরই মধ্যে নিজেদেরকে গুছিয়ে নিয়েছি। চারুলতা আমাদের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। বাপ্পি বলে, সে এই কলসি ঠিকই খুঁজে দেবে, কিন্তু বিনিময়ে আজ বাড়িতে পৌঁছানোর পরেই যেন সে তার বাবাকে সম্পূর্ণরূপে সুস্থ দেখতে পায়। প্রহরী জিনেরা বাপ্পির কথা মেনে নেয়। বাপ্পি মসজিদ থেকে বেরিয়ে সাইকেলে চড়ে। তখন একজন প্রহরী জিন মসজিদের ভেতর থেকেই দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে বলে, আপনি গিয়ে আপনার বাবাকে সুস্থ দেখতে পারবেন ইনশাল্লাহ। আর একটা কথা, ইয়াসির আপনাদের বাড়ির আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কলসি পায়নি। ঘরের মধ্যে কোথাও নাকি ছিল না, তার মানে সেটা হয়তো বিশেষ কোথাও লুকায়িত অবস্থায় রয়েছে। আরও বলে, আপনার সাথে একজন সঙ্গী হিসেবে পাঠালে খুব ভালো হতো, কিন্তু তাতে করে সম্ভাবনা আছে যে চারুলতার কানে কথা চলে যেতে পারে। তাই তো আমি মসজিদের ভেতর দাঁড়িয়ে কথা বলছি। এই নেন ধরুন। বলেই প্রহরী জিন একটি লাঠি ছুঁড়ে দিল বাপ্পির দিকে আর বলল, এটির সাথে থাকলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, আপনি সাবধানে যেতে পারবেন। বাপ্পি আবার বাড়ির দিকে রওনা দিল। যেতে যেতে ওর মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সবচাইতে বড় প্রশ্ন এটাই ছিল যে বাপ্পি কাকে বিশ্বাস করবে, প্রহরী জিনদেরকে নাকি এতকাল ধরে আপন ভেবে আসা চারুলতাকে? বাপ্পির মন কেন যেন খুব বলছিল যে প্রহরী জিনেরা মিথ্যা বলেনি, তাদের প্রত্যেকটা কথার পেছনে যুক্তি আছে। বাড়ি ফিরলেই বুঝতে পারবে আসলে প্রহরী জিনেরা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। সেই একই 10 গ্রাম পেরিয়ে বাপ্পি যখন নিজ বাড়িতে পৌঁছালো, ওর বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ও প্রচণ্ড খুশি হয়ে কোনো রকম সাইকেল রেখে বাবাকে জড়িয়ে ধরল।
ওর বাবাও ওকে দেখে বেজায় খুশি, কারণ গফফার আলী তার সন্তানকে অনেক ভালোবাসে। সে বাপ্পির জন্য অস্থির হয়েছিল। গফফার আলী বলল, হঠাৎ মাগরিবের নামাজ পড়ে আল্লাহর রহমতের জন্য আল্লাহরে ডাকছি, আর শরীরের নিচের বল ফিটা পাইছি। বাপ, তুই কইছিলি? বাপ্পি বলে, অহন মেলা খুঁতে লাগছে, পরে সব কমুনে, কিন্তু আল্লাহর অশেষ রহমত তুমি সুস্থ হইয়া গেছ। প্রহরীজিনেরা তাদের কথা রেখেছে দেখে বাপ্পি প্রচন্ড খুশি হয়। বুঝতে পারে তারা আসলেই হয়তো আল্লাহ ভীরু জিন। সেদিন রাতে বাপ্পি প্রচন্ড ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিল। বাবাকে সুস্থ দেখে চাপটা কিছুটা কমলেও চারুলতার এই ছলচাতুরির কথা জানতে পেরে ওর মনটা একটুও ভালো নেই। ওর মনে একটা বিশাল প্রশ্ন রয়ে গেছে, সেটা মাথা থেকে সরছেই না। আর সেটা ছিল, একদম শুরুতে চারুলতার পরিকল্পনা ছিল বাপ্পির নানি মানে বুড়িমার মাধ্যমে জাদুর কলসি উদ্ধার করা, কিন্তু চারুলতার নাকি মনের আশা পূর্ণ হয় না বুড়িমার মাধ্যমে। কিন্তু কেন? তার মানে কি ওর বুড়িমার সবকিছু সম্পর্কে অবগত? বুড়িমার প্রতি বাপ্পির এই প্রথম কিছু সন্দেহ তৈরি হয়। এরপর এটা সেটা ভাবতে বাপ্পি ঘুমের দেশে চলে গেল। এতটাই গভীর ঘুমে ছিল যে ভোরবেলা মসজিদের আজানটাও ও বুঝতে পারেনি। সকালে ঘুম ভাঙতেই বাপ্পি তড়িঘড়ি করে অজু করতে চলে গেল। শুনশান নীরব শীতের ভোরবেলা, চারিপাশ কুয়াশায় ঢাকা। ঘরে ফিরে খাটের নিচ থেকে পাটি বের করতে গিয়ে খেয়াল করলো সেটা খাটের মাঝ বরাবর ঢুকে আছে, কারণ বাপ্পি বাড়িতে খুব একটা নামাজ পড়ে না। মসজিদে গিয়ে পড়তেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছুটা উপর হয়ে খাটের নিচে মাথাটা ঢুকাতে ও খেয়াল করলো কেমন কান্নার শব্দ আসছে কোথা থেকে। বুঝে উঠতে পারল না বাপ্পি। বাইরে এই শীতে বিড়াল কান্না করছে না তো, কিন্তু এত সকাল করে বিড়ালের কান্না, ব্যাপারটা মানতে বেশ কষ্ট হচ্ছিল বাপ্পির। হঠাৎ খেয়াল করলো মাথাটা উঁচু করতে কান্নার শব্দ কমে যাচ্ছে, আবার মাথা মেঝের কাছাকাছি আনতেই কান্নার শব্দ বেশি শোনা যাচ্ছে। বাপ্পি এবার ব্যাপারটা বুঝতে পেরে ঠান্ডা মেঝেতে কান চেপে ধরল। ও স্পষ্ট বুঝতে পারলো মেঝের নিচ থেকেই কান্নার শব্দ আসছে। এদিকে নামাজের দেরি হয়ে যাচ্ছে দেখে বাপ্পি নামাজ পড়ে নেয়। নামাজ শেষ করে আবার মেঝেতে গিয়ে কান পাতে। কিভাবে এমন কান্নার শব্দ আসতে পারে সেটা বাপ্পির মাথায় ঢোকে না। আরেকটু সকাল হবার অপেক্ষা ছিল বাপ্পি। বাবা ঘর থেকে বেরিয়ে আসতেই বাপ্পি তার বাবাকে ঘরে ডাকে। গফফার আলী ছেলেকে জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা, কারণ গফফার আলী নিজেও ঘটনার আকস্মিকতায় মানসিকভাবে তখনও বেশ মনমরা হয়েছিলেন। বাপ্পি তখন তার বাবাকে মেঝের নিচ থেকে কান্নার শব্দ আসার ব্যাপারটা অবহিত করে। ছেলের মুখে এমন কথা শুনে বাপ্পির বাবা সাথে সাথে দরজা বন্ধ করে দেয়। গফফার আলী নিজেও মেঝেতে কান পাতে। কান্নার শব্দ শুনতে পেয়ে সে বাপ্পিকে পুরো ঘটনা খুলে বলে। মূলত বাপ্পির ঘরের নিচে লুকিয়ে রাখা হয়েছে জাদু করা কলসিটাকে, আর সেই কলসিতে আটকে থাকা জিনের কান্না মেঝেতে কান পাতলে শোনা যায়। ঠিক সকালের এই সময়টাতে বাপ্পি যে এত দ্রুত কলসির খোঁজ পেয়ে যাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। বাপ্পি তখন তার বাবাকে সবকিছু খুলে বলে এবং কলসিটা বের করে প্রহরী জিনদের কাছে দিয়ে দিতে অনুরোধ করে। কিন্তু গফফার আলী বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তার শ্বশুর মৃত্যুর আগ দিয়ে বলে গিয়েছে এরা মুক্তি পেলে সবার আগে তার পরিবারকে ধ্বংস করে ফেলবে, একে একে সবাইকে মেরে ফেলবে। বাপ্পি তখন তার পিতা গফফার আলীকে স্মরণ করিয়ে দেয়। গফফার আলী যে আবার সুস্থভাবে চলাফেরা করতে পারছে এটা পুরোপুরি সৃষ্টিকর্তার ইশারায় প্রহরী জিনদের একটা উপহার। গফফার আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাপ্পিকে বলে সে রাজি, কিন্তু কলসি স্থানান্তর করবার পূর্বে সে নিজে প্রহরী জিনদের কাছ থেকে এই কথা নিতে চায় যে তার ও তার পরিবারের কোনো ক্ষতি হবে না। বাপ্পি বলল প্রহরী জিনদের সাথে দেখা করতে হলে শান্তিডাঙ্গা গ্রামে যেতে হবে। গফফার আলী রাজি হয়ে গেল, তবে বাপ্পির মাকে একলা বাড়িতে রেখে যাওয়া যাবে না। সকালে খাবার খেয়ে ওরা তিনজন শান্তিডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। মসজিদের সামনে পৌঁছাতে দেখে মসজিদ তালা মারা। গফফার আলী আর বাপ্পি বেশ চুপসে যায়। হঠাৎ মসজিদের পেছন থেকে একজন বৃদ্ধ লোক এসে হাজির হয়। ওদেরকে সালাম দিয়ে বলে আপনারা এখানে? বাপ্পি বলে যে তারা কলসির ব্যাপারে কথা বলতে এসেছে। কলসির কথা শুনে বৃদ্ধের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সাথে সাথে তার মুখের অবয়ব পরিবর্তন হয়ে আগের দিনের সেই বৃদ্ধের চেহারা ধারণ করে। আর এটি দেখে বাপ্পির বাবা আর মা বেশ ভয় পেয়ে যায়। বাপ্পি তাদেরকে শান্ত করে। বৃদ্ধ নিজেও বলে ভয় পাবেন না, এখন তো নামাজের সময় না, চলুন আমরা অন্য স্থানে বসি, নিরাপদ স্থান, কোনো সমস্যা হবে না। এদিকে বাপ্পির মা কিছুই বুঝে উঠতে পারছিল না। গ্রামের সহজ সরল মহিলা মানুষ, তাই বাপ্পিকে সে বারবার একই প্রশ্ন করে যাচ্ছিল। তখন গফফার আলী তার স্ত্রীকে চুপ থাকতে বলে আপাতত মসজিদের কিছুটা পেছনে একটা ছোট্ট ঘর আছে, বসার ঘরের মতন। বাপ্পিরা সেই ঘরে প্রবেশ করতেই দারুণ উষ্ণতা অনুভব করলো। বৃদ্ধ সে জিন তখন বাইরে গেল আর সাথে সাথে ধোয়া ওঠা চা নিয়ে ফেরত এলো, সাথে কিছু বিস্কুট। চা আর বিস্কুট মুখে নিয়ে স্বাদের গভীরতায় ওরা তিনজনই হারিয়ে গেল। বাপ্পির মা বেশ ভয় পেলেও চা আর বিস্কুটের স্বাদ পেয়ে তার মনটাও বেশ চাঙ্গা হয়ে উঠল। সে মনে মনে তার ছোট্ট ছেলেটাকে খুব স্মরণ করেছিল সে সময়। ভালো কথা, একটা ছোট্ট তথ্য, বাপ্পিরা মূলত দুই ভাই। ওর ছোট ভাই সিরাজ অন্য শহরে বড় মাদ্রাসায় পড়ালেখা করে। যাকে আসল কথায় আসি, গফফার আলী তখন প্রহরী জিনকে ধন্যবাদ জানালো সবকিছুর জন্য।
এরপর বলল যে তার সন্তান বাপ্পি তাকে পুরো ঘটনায় খুলে বলেছে এবং গফফর আলী কলসিটাকে হস্তান্তর করতে আগ্রহী। প্রহরী জিন তখন আলহামদুলিল্লাহ বলে ধন্যবাদ জানালো। গফফর আলী তখন বলল, কিন্তু একটা শর্ত আছে, তার ও তার পুরো পরিবারের যেন এতে করে কোনো ক্ষতি না হয়, কারণ ওরা ছাড়া পাওয়া মাত্রই পরিবারের সদস্যদের উপর হামলা চালাতে পারে। প্রহরী জিন গফফর আলীকে নিশ্চিত করল তার ও তার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেবে প্রহরী জিনেরা। কলসি স্থানান্তর করার জন্য 500 জন প্রহরী জিনের এক দলকে নিয়ে বাপ্পিরা অবশেষে ওদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, বৃদ্ধ জিন মানুষ বেশে তাদের 3 জনের সাথে। অন্যদিকে বাকি সব জিন পাখি বেশে উড়ে উড়ে চলতে লাগলো। অবশেষে জিনদের সাহায্যে আর গফফরের অনুমতি নিয়ে সেই জাদু করা কলসিটাকে মাটির নিচ থেকে উঠানো হলো। বৃদ্ধ জিন ধন্যবাদ জানিয়ে ওটাকে নিজের ছোঁয়ার অদৃশ্য করে তার দলবল নিয়ে সোজা পোড়াবাড়ির গ্রামের উদ্দেশ্যে চলে গেল। কালী নদীতে তখন জোয়ার এসেছে, চারপাশে পানি ছলছল করছিল। অবশেষে চারুলতা প্রহরী জিনদের উপস্থিতি টের পেয়ে পানি থেকে উঠে আসে। জাদুর কলসি দেখে খুশিতে আত্মহারা চারুলতা তখন কলসি পেতেই ব্যস্ত ছিল, কিন্তু চারুলতা দেখেনি প্রহরী জিনেরা কিভাবে চারপাশ ঘেরাও করে রেখেছিল। জাদু করা অস্ত্র নিয়ে হাজার হাজার প্রহরী জিনেরা প্রস্তুত হয়েছিল। একদিকে চারুলতা যেমন তার কলসিকে বুঝে নেয়, অন্যদিকে একই সময়ে প্রহরী জিনদেরকে মুক্তি দেওয়ার চুক্তিপত্রেও সই করে চারুলতা। আর পূর্ব চুক্তি অনুযায়ী জাদু করা কলসি থেকে জাদু উঠিয়ে নেয় প্রহরী জিনেরা। ব্যাস, জাদু উঠিয়ে নেবার সাথে সাথে কলসির মুখ খুলে যায় আর কান্না করতে করতে লক্ষ লক্ষ জলজ জিন মাছের মতন করে নদীতে পানিতে ঝাঁপিয়ে পড়ে। নদীতে অবস্থান করা সকল মানুষ অবাক চোখে দেখতে থাকে পানির হঠাৎ অস্থিরতা, যেন লক্ষ লক্ষ মাছ পানিতে লাফিয়ে পড়ছে, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। কেউ কেউ তো ভয়ে নদী থেকে উঠেও যায়, আবার কেউ কেউ নৌকা নিয়ে বেশ দূরে সরে যায়। প্রহরী জিনদের দলনেতা সেই বৃদ্ধ জিন জানত এই লক্ষ লক্ষ জিন যতই মুক্তি পাক, যতই পানিতে ঝাঁপিয়ে পড়ে শক্তি আহরণ করতে থাকুক না কেন, বহুকাল আটকে থাকায়, অন্ধকারে থাকায় এরা প্রচণ্ড দুর্বল, এতটাই দুর্বল যে নিশ্চিত কয়েকদিন ঝিমিয়ে থাকবে। অন্যদিকে চারুলতার যে সৈন্যদল আছে তাদের সংখ্যা প্রহরী জিনদের তুলনায় অনেক কম। প্রহরী জিনদের দলনেতা বুঝতে পারে এখনই মুখ্য সময় অতর্কিতে হামলা চালানোর। উচ্ছ্বসিত চারুলতা যখনই কিনা পানিতে ডুব দিতে যাবে, ঠিক তখনই প্রহরী জিনেরা অতর্কিতে হামলা চালায় চারুলতার জলজ জিনদের ওপর। কিন্তু সাথে সাথে কোথা থেকে হঠাৎ করে প্রহরী জিনদের ওপর জলজ জিনেরা আক্রমণ করে বসে। প্রহরী জিনেরা বুঝে উঠতে পারে না, হতভম্ব হয়ে পড়ে। হঠাৎ এত এত জলজ জিন কোথা থেকে এলো? বিচক্ষণ প্রহরী জিনের দলনেতা বুঝতে পারে এরা সেই জলজ জিন রাজার সৈন্যদল, যারা কিনা প্রহরী জিনদেরকে বহু আগে আটক করে মেরে ফেলতে চেয়েছিল। তার মানে দুই পক্ষ এক হয়ে গেছে। চারুলতা তখন বলে, কিরে প্রহরী বুড়ো, আমি আগেই বুঝতে পেরেছিলাম তুই এমন কিছুই করবি। প্রহরী জিন তখন হাসে। চারুলতা হয়তো ভুলে গিয়েছে যে প্রহরী জিনেরা এখন মুক্ত, চাইলে যে কোনো প্রকারের জাদু প্রয়োগ করতে পারে ওরা। বৃদ্ধ জিন সাথে সাথে তার দলকে ইশারা দিতেই সকল প্রহরী জিন মুখ দিয়ে বিকট শব্দ করতে লাগলো। আর অমনি চারুলতা সহ সকল জলজ জিন কেমন যেন মূর্তির মতন দাঁড়িয়েছিল। এমন শব্দ করতে করতে জাদু করা তরবারির তীর জলজ জিনদের শরীর ছিন্ন ভিন্ন করে ফেলতে লাগলো। ইতিহাস বদলে গেল জলজ জিনদের ভাগ্য। কয়েক মিনিটের এই যুদ্ধে ওই অঞ্চলের সকল জলজ জিন যারা যুদ্ধে অংশ নিয়েছিল তারা মৃত্যুবরণ করে। জলজ জিনদের অন্য সকল দলের কাছ থেকে প্রহরী জিনেরা চুক্তিপত্রে সই করে নেয়, যতদিন ওরা বেঁচে থাকবে ভুলেও যেন প্রহরী জিনদের সাথে ছলাকলা করার চেষ্টা না করে। এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে হয়তো ভালো হতো, কিন্তু বিধাতা যেন অন্য কিছু সাজিয়ে রেখেছিলেন। এই ঘটনার পরপর একটা করুণ ঘটনা ঘটে যায়, যা কিনা প্রহরী জিন কিংবা বাপ্পি সবাইকে বেশ কাঁপিয়ে দিয়ে যায়। বাপ্পির বুড়িমা মানে নানিকে তার ঘরে মৃত পাওয়া যায়। প্রহরী জিনদের কাছে এর জবাব চাইলে তারা বলে বুড়িমার ঘরের বেশ নিচে দিয়ে নদী বয়ে গেছে। এই প্রহরী জিনেরা সেই যুদ্ধের সময় তার ঘর পাহারা দিলেও চারুলতার ইশারায় তার দেহরক্ষী সেই গুপ্ত নদীর প্রবাহ দিয়ে এসে বুড়িমাকে হত্যা করে যায়। তার নাম ইবনাত, সে এখনো পলাতক। মায়ের মৃত্যুর পরেই কেবল বাপ্পির মা সকল ঘটনা জানতে পারে। কিছুদিন পরে ইবনাত প্রহরী জিনদের হাতে ধরা পড়ে। ইবনাত প্রহরী জিনদের কাছে স্বীকার করে যে চারুলতার আদেশেই মূলত বুড়িমাকে হত্যা করা হয়। ইবনাতের কাছে বুড়িমাকে মেরে ফেলার কারণ জিজ্ঞেস করলে সে বলে বুড়িমা কোনোদিন তার কাজে আসেনি, সেই ক্ষোভ থেকে বুড়িমাকে ফেলতে বলা হয়। বাপ্পির মনে ওর বুড়িমার প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছিল যে বুড়িমা সবকিছু জেনে কি করে এই চারুলতার সাথে বন্ধুত্ব বজায় রাখলো, কিন্তু বাপ্পি নিশ্চিত হলো তার নানি আসলেই এই চারুলতাকে সাহায্য করেনি। এই ঘটনা যখন লেখা হচ্ছে সালটা 2024। বাপ্পি সাহেব এবং তার ছোট ভাই এখন সুইজারল্যান্ডের বাসিন্দা। তিনি জানান রাতে তিনি এখনো ঘুমাতে পারেন না ঠিক মতন, কারণ ঘুমালেই তিনি জিনের কান্না শুনতে পান। প্রহরী জিনের সর্দার বলেছেন এটা জলজ জিন চারুলতার জাদু। মৃত্যুর আগে সে ইবনাতের মাধ্যমে দুটো কাজ করে, এক তার বুড়িমাকে মেরে ফেলে আর বাপ্পিকে জাদু করে যায়, যাতে করে সারা জীবন বাপ্পি স্বপ্নে এই জলজ জিনের কান্না শুনতে পায়। প্রহরী জিনেরা সব জাদু কাটাতে পারলেও ওই জাদু কোনোভাবেই কাটাতে সক্ষম হয়নি। কেন হয়নি সেটার ব্যাখ্যা তাদের কাছে নেই।
কিন্তু এটা নিয়ে তারা গবেষণা করছে। ইবনাত এখনও প্রহরী জিনদের কারাগারে বন্দী আছে। এই জিনের কান্নার জাদু সে কাটাতে সক্ষম, কিন্তু শর্ত একটাই, তাকে তো মুক্তি দিতেই হবে। প্রহরী জিনদের সকল জাদু কাটার কৌশল তাকে শেখাতে হবে। কিন্তু বাপ্পি কিংবা প্রহরী জিন এতে রাজি নয়। বাপ্পি মেনে নিয়েছে মৃত্যুর আগ অবধি এটা তাকে সহ্য করে যেতে হবে।